আশুলিয়ায় লাশ পোড়ানোর নতুন ফুটেজ তদন্ত সংস্থার হাতে। প্রতিবেদন 25 মে। নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে লাঞ্ছিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ঢালাও মামলায় অসন্তুষ্ট আইন উপদেষ্টা। দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচিতে পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস। ঝালকাঠিতে গ্রাহকদের শত কোটি টাকা হাতিয়ে লাপাত্তা 15টি সমবায় সমিতি। সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট। সংবাদ শিরোনাম। গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 25 মে পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়ায় হত্যাকাণ্ডের নতুন ভিডিও ফুটেজ হাতে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়া জুলাই গণহত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে মামলায় 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ দেন। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনাল আরেক মাস সময় দিয়েছে। এ প্রসঙ্গে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় নতুন ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। এছাড়া নরসিংদীর মামলায় ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 12 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দিতেও সময় দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ আইনজীবীদের হাতে লাঞ্ছনার শিকার হন সাবেক আইনমন্ত্রী। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশ আনিসুল হকের ওপর চড়াও হন। এ সময় পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় 5 আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে নিহত হন 19 বছর বয়সী হাফেজ সোলাইমান। এই ঘটনায় 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহতের ভগ্নিপতি শামীম কবির। মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল, দীপুমণি, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলককেও আসামি করা হয়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঢালাও হত্যা মামলায় ক্ষুব্ধ সরকার। জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জানান, কিছু কিছু বিরোধে লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি ছাড়া আদালতে মামলা করা যাবে না, এমন আইন করতে যাচ্ছে সরকার। তাতে আদালতে মামলার চাপ 40% কমে আসবে বলে আশা তার। অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা, জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। এগুলো অত্যন্ত আনফরচুনেট, অত্যন্ত পরিতাপের বিষয়। তা আমরা যখন মামলা করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে, আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন, স্বরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। ইরেশ জাকেরের নাম বলেছেন, এরকম ছাড়াও আরো অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে তুই মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা, জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন। দেশের সাধারণ মানুষকে সরকারি আইন সহায়তা কার্যকর সম্পর্কে সচেতন করতে দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
ময়মনসিংহে জজ আদালত চত্বরে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে হয় আলোচনা সভা, জনসচেতনতামূলক র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন হয়েছে রংপুরে। আদালত চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন। সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম শোভাযাত্রার নেতৃত্ব দেন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয় নোয়াখালীতেও। জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনায় অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা হয়। ব্রাহ্মণবাড়িয়ায়ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা জজ আদালতের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহর ঘুরে আসে। পরে আদালত ভবনে হয় আলোচনা সভা। বাগেরহাটে জেলা জজ আদালত চত্বরে বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়। নাটোর জজ কোর্ট চত্বরে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হক। পরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এছাড়া আদালত চত্বরে বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে জেলা লিগ্যাল এইড। ঠাকুরগাঁওয়ে কোর্ট চত্বরে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। পরে একটি র্যালি বের হয়ে শহর ঘুরে আসে। গাইবান্ধা জজ কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রেজাউল করিম সরকার। পরে হয় আলোচনা সভা। বগুড়ায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর ঘুরে আসে। পরে জেলা পরিষদ মিলনায়তনে হয় আলোচনা সভা। বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান, আইন সহায়তা ফর্ম বিতরণ, আলোচনা সভা সহ নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে সিরাজগঞ্জে। দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এম আলী আহমেদ। দিবসটি উপলক্ষে কুমিল্লায় জেলা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে হয় আলোচনা সভা। নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এছাড়াও দিবসটি পালিত হয়েছে রাঙ্গামাটি, কুষ্টিয়া, জয়পুরহাট, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল মিল চালু করছে প্রাণ আরএফএল। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসির সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের পিপিপি আওতায় এই মিলটি চালু করা হচ্ছে। শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। প্রায় 26 একর আয়তনের এই কারখানাকে প্রাণ আরএফএল পরিণত করতে চায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানে। শতভাগ রপ্তানিমুখী এই কারখানায় তৈরি করা হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। এছাড়াও এখানে একটি আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। 2 বছরের মধ্যে 22,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় 350 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। মিলটি চালু উপলক্ষে রাজশাহীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। গত বছরের অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর ডিসেম্বরে কারখানার দায়িত্ব বুঝে নেয় প্রাণ আরএফএল। দায়িত্ব বুঝে নেয়ার 3 মাসের মাথায় কারখানায় পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হলো। আগামী 2 বছরের মধ্যে কারখানাটি পুরোদমে চালু হবে। বোরোর বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জে। গোটা হাওর এলাকায় উৎসবের আমেজ, কৃষকদের চোখে মুখে খুশির ঝিলিক। এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরোর আবাদ হয়েছে। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের তথ্যচিত্রে রিপোর্ট। বাতাসে দোল খাচ্ছে সোনা রঙের পাকা ধান। কিশোরগঞ্জের হাওরের মাঠে চলছে ধান কাটার ধুম। ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। ধান ঘরে না তুলে অনেকে আবার মাঠেই বিক্রি করে দিচ্ছেন। তবে ভালো ফলন হলেও দাম পাওয়া নিয়ে কিছুটা অস্বস্তি আছে কৃষকের।
তারা বলছেন তেল এবং সারের দাম বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে বেশি, সংকট রয়েছে শ্রমিকেরও। ধান কাটা ইনশাল্লাহ শুরু হয়ে গেছে, বেশি না হতো শূন্য হতো তুলতারা পাল্লা দিলে, আর দাম একটু বাড়ায় দিলে আমরা একটু খুঁজবো। তেল সারের দাম বেশি। যদি কোনো শিলাবৃষ্টি না হয় তাহলে এক সপ্তাহের ভিতরে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো ফসল। 80% রয়েছে, আল্লাহর কাছে দোয়া করি যে 80% ধান আমরা সঠিকভাবে নিয়ে যেতে পারি বাড়ি। বৃষ্টি না হয় তাহলে আমরা সুন্দরভাবে ধানগুলি গড়ে তুলতে পারবো আর ভালো দাম পাবো, এটাই আমরা আশা করতেছি। চলতি মৌসুমে জেলায় বোরো আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। শুধু হাওড়েই হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 মেট্রিক টন। এই মুহূর্তে এসে কৃষকদের প্রতি আহ্বান জানাচ্ছি, শতকরা 80% ধান পরিপক্ক হওয়ার সাথে সাথেই যেন কৃষকরা ধান কর্তন করেন, কারণ যে কোনো মুহূর্তে শিলাবৃষ্টি আসলে ফসল কর্তন করতে যদি দেরি হয় তাহলে পাকা ফসল ঘরে তোলাটা অনিশ্চিত হয়ে যাবে। এবছর কৃষকদের কাছ থেকে 39 টাকা কেজি দরে ধান ও 48 টাকা কেজি দরে চাল সংগ্রহ করবে সরকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বেশি মুনাফার লোভ দেখিয়ে ঝালকাঠিতে গ্রাহকদের শত কোটি টাকা হাতিয়ে লাপাত্তা 15টি সমবায় সমিতি। সর্বস্ব হারিয়ে দিশেহারা আমানতকারীরা। জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে এসব সমিতি চললেও দায় নিতে চান না এর কর্মকর্তারা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে ঝালকাঠির সদর উপজেলার ডুমুরিয়া বাজারের শিকড় সঞ্চয় সমবায় সমিতি ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে 4,000-এর বেশি গ্রাহকের অন্তত 25 কোটি টাকা। শুধু শিকড়ই নয়, একই বাজারে রয়েছে সারথী স্বদেশ এবং রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। তারা নিয়ে গেছে প্রায় 1.5 কোটি টাকা। এমনিভাবে পার্শ্ববর্তী ভীমরুলি বাজারের 7টি, 110 কাঠিতে 2টি, শহরের কলেজ মোড় ও পূর্ব চাঁদ কাঠিতে আরও একটি সমিতিও ঠকিয়েছে গ্রাহকদের। এখন তালা ঝুলছে এসব সমিতির অফিসে। আমার ব্যবসা এখন চলে না, আমাদেরও অনেক লক্ষ লক্ষ টাকা এখানে ঢুকে গেছে আর ফিরিয়ে পাই না। এখন আমাদের ব্যবসা চলে না। জমি বিক্রি করছে, কেউ কেউ চাকরির টাকা পাইছে। এক লোকে শুনছি যে 17 না 18 লক্ষ টাকা রাখছে, রিটায়ার্ডে যে টাকাটা পাইছে সেই টাকাটা। আমার তো চাল দোকানদার, আমি চাটা বেশি এই টাকাগুলো জমা করে রাখছি, তারা মারিয়ে চলিয়ে গেছে। আমাদের এলাকার প্রায় 100% মানুষ এই এনজিওতে টাকাগুলো রাখছে। কেউ 50 লাখ, 20 লাখ, 1 কোটি টাকাও রাখছে। আমি 6 বছরে যদি 36,000 টাকা রাখি তাহলে 72,000 টাকা পাবো। তাহলে এখানে মোটা আমাদের একটা ব্যবসা আছে, যেমন আমি দেখছি। আমার দাবি এদের শাস্তি দেওয়া এবং এদের টাকা আদায় করে জনসাধারণের বন্টন করা। ঝালকাঠিতে রয়েছে 491টি সমবায় প্রতিষ্ঠান। এগুলো 2-4টি নিয়মের মধ্যে থাকলেও বেশিরভাগই মানছে না কোনো সমবায় আইন। তারা জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে পরিচালনা করছে ব্যাংকিং কার্যক্রম। বেশি মুনাফার লোভ দেখিয়ে নিচ্ছে ডিপিএস, স্থায়ী আমানত সহ দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সঞ্চয়। 3টা সমিতি তদন্ত করে দেখলাম যে সেখানে লোকদান কর্তৃপক্ষ যারা টাকা নিচ্ছে তারা পালাইছে, কিন্তু সাধারণ সমিতি পরিচালনা করতেছে। গ্রাহকরা চাইলে মামলা নিয়ম নীতি মাইনা মামলাও করতে পারে। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমবায় কর্মকর্তা। গ্রাহকরা প্রতারিত হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ আসছে, এবং যখন আমাদের কাছে অভিযোগ আসছে সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। সঞ্চয় কেড়ে নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানে উন্নতি করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে সাতক্ষীরা ও মুন্সিগঞ্জেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর ব্যালটের মাধ্যমে খাগড়াছড়ি সরকারি কলেজে ছাত্রদলের কাউন্সিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ। নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মনোহরদী বাস স্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপির অফিস উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল।
ঠাকুরগাঁয়ে জিঙ্ক ধানের সম্প্রসারণের জন্য শস্য ভ্যালু চেইন অ্যাক্টরদের নিয়ে আলোচনা সভা হয়েছে। জেলার ইউএসডি এর প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা হয়। চাঁদার টাকা না পেয়ে 29টি হিন্দু পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন হয়েছে ফরিদপুরে। শহরের শোভারামপুর মহল্লায় এ কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগীরা। টাঙ্গাইলের শাহজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জামালপুরের হাজরাবাড়িতে পৌর ভবন নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে হাজরাবাড়ি পৌরসভার সামনে কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটের বিএনপি নেতা সেলিম মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। উপজেলার সন্ন্যাসী বাজারে মিছিল শেষে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জয়পুরহাটে জুলাই গণহত্যা শহীদদের স্মরণ ও আহতদের সম্মাননা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। শিল্পকলা অডিটোরিয়ামে 50 জনকে এ সংবর্ধনা দেয়া হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আশুলিয়ায় লাশ পোড়ানোর নতুন ফুটেজ তদন্ত সংস্থার হাতে, প্রতিবেদন 25 মে। নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে লাঞ্ছিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ঢালাও মামলায় অসন্তুষ্ট আইন উপদেষ্টা, দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচিতে পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস। ঝালকাঠিতে গ্রাহকদের শত কোটি টাকা হাতিয়ে লাপাত্তা 15টি সমবায় সমিতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।